নিভানের সেই করুণ ডাকে নাইম খান এক মুহূর্তের জন্য চোখ ফিরিয়ে নিলেন। পাথরের মতো শক্ত মনে হয়তো কোনো চোরা টান লেগেছে, কিন্তু সেটা তিনি প্রকাশ করতে দিলেন না। তিনি সাথে থাকা পুলিশ অফিসারকে ইশারা করলেন দূরে যেতে। অফিসার সসম্মানে সরে দাঁড়ালেন। নাইম খান আবার নিভানের দিকে তাকালেন। নিভান এখনো অবাক চোখে তার বাবার দিকে তাকিয়ে আছে। সে স্বপ্নেও ভাবেনি যে তার বাবা এই নোংরা থানায় তার সাথে দেখা করতে আসবেন। নাইম খান গলা পরিষ্কার করে বেশ গম্ভীর আর শীতল কণ্ঠে বললেন, বেশি আবেগপ্রবণ হওয়ার দরকার নেই নির্বাণ। ভাবিস না আমি তোকে দেখতে এখানে এসেছি, আমি নিহাত প্রয়োজনে এসেছি। মুহূর্তের মধ্যেই নিভানের উজ্জ্বল হয়ে ওঠা মুখটা ম্লান হয়ে গেল। মাথাটা নিচু করে নিল সে। মনে মনে ভাবল, ঠিকই তো, সে তো তার বাবার যোগ্য ছেলে হতে পারেনি, তবে তাকে দেখতে কেন আসবেন তিনি? নাইম খান আবার বললেন, আমি তোর কাছে একটা বিশেষ সাহায্য চাইতে আসছি, করবি আমার সাহায্য? নিভান তার বাবার কথা যেন কিছুতেই মেলাতে পারছে না। জেলের এই অন্ধকার প্রকোষ্ঠে বসে সে তার প্রতিভাশালী বাবাকে কি এমন সাহায্য করতে পারে? নাইম খান যখন দেখলেন নিভান পাথরের মতো স্থির হয়ে আছে, তখন তিনি কিছুটা অধৈর্য হয়ে বললেন, কথা বলছিস না কেন? বোবা হয়ে গেলে নাকি? নিভান শুকনো গলায় ঢোক গিলে অস্পষ্ট স্বরে বলল, কিন্তু বাবা, আমি এই চার দেয়ালের ভিতর থেকে তোমাকে কি সাহায্য করব? আমি তো নিজেই কয়েদি। নাইম খান দু হাত পিঠ মোড়া করে জেলের করিডোরে পায়চারি করতে করতে রহস্যময় গলায় বললেন, তোকে জেলে থেকে সাহায্য করতে হবে না, সাহায্য করবে জেলের বাইরে থেকে। নিভান ভুরুকুচকে অবাক হয়ে তাকালো। ওর বিস্ময় যেন কাটছে না। সে অবাক হয়ে শুধালো, বাড়ি থেকে মানে? নাইম খান এবার থমকে দাঁড়ালেন। নিভানের চোখের দিকে সরাসরি তাকিয়ে হুকুমের সুরে বললেন, হ্যাঁ, বাইরে থেকে। তোকে আমি আজই জামিন করাবো, সব ব্যবস্থা হয়ে গেছে। শুধু আমার প্ল্যান নেই, তোকে কাজ করতে হবে। একটু চুল পরিমাণ এদিক ওদিক হওয়া চলবে না। নিভান সাথে সাথে মাথা নিচু করে নিল। ওর চোখে বিষণ্ণতার ছায়া। সে অপরাধ বোধে জর্জরিত হয়ে ধীর গলায় বলল, বাবা, আমি এখন জামিন চাই না, কারণ আমি আমার বোনটাকে কথা দিয়েছি। কথা না রাখলে ও অনেক কষ্ট পাবে। নিভানের মুখে বোনের প্রতি এই মমতাবোধ দেখে নাইম খান যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। তিনি ক্ষিপ্ত হয়ে জেলের লোহার গ্রিলটা দু হাতে খামচে ধরে গর্জে উঠলেন, যদি বোনের আত্মা শান্তি না পায়, তবে বোনের দেওয়া কথা দেখে কি হবে? নিভান আকাশ থেকে পড়ল। বাবার কথার মানেও কিছুতেই বুঝতে পারছে না। বোনের আত্মা শান্তি পাবে মানে? নাইম খান এবার আর নিজের ভিতরের অগ্নিকিরি চেপে রাখতে পারলেন না। এতক্ষণের কঠোর ব্যক্তিত্ব ভেঙে চুরমার হয়ে গেল। তিনি হু হু করে ছোট বাচ্চার মতো কেঁদে উঠলেন। কান্নায় ভেঙে পড়ে নাইম খান বলতে লাগলেন, আর আমার কলেজের টুকরা মেয়েটা যে মারা গেছে, কিসের জন্য মারা গেল? সে একজনকে ভালোবেসে পেল না বলে তো চলে গেল না ফেরার দেশে, অথচ যার জন্য এই পৃথিবীটা ছাড়লো সেই মানুষটা দিব্যি সুখে আছে। সেই সুখ আমি কিভাবে সইব? আমার মেয়েটা কি চেয়েছিল সেই সোহান চৌধুরীর ছেলের কাছে? স্রেফ এক মুঠো ভালোবাসা, তো একটু ভালোবাসলে কি এমন ক্ষতি হতো রে বল? নিভান পাথরের মতো নিথর হয়ে দাঁড়িয়ে রইল। ওর চোখ ফেটে নোনা জল গড়িয়ে পড়ছে। বাবার প্রতিটা শব্দ যেন তপ্ত সীসার মতো ওর কাঁধে বিঁধছে। সে তো একই কথা ভেবেছিল, শুভ্রর কি এমন ক্ষতি হতো যদি নেহাটাকে একটু ভালোবাসত? অবহেলা কি এত বিষাক্ত যে একটা প্রাণ কেড়ে নিল? নাইম খান শার্টের হাতা দিয়ে চোখ মুছে আবার বলতে শুরু করলেন, কণ্ঠস্বর এবার যন্ত্রণায় বুঝে আসছে, নির্বাণ, তোর মা একদম ভালো নেই রে। আমি তোকে সামলাতে সামলাতে প্রায় পাগল হয়ে যাচ্ছি। দিনরাত শুধু একটাই চিৎকার, আমার নেহাকে এনে দাও, আমার নেহাকে ফিরিয়ে দাও। বুক ফেটে যায় ওর কান্না দেখলে। দিনের পর দিন ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখতে হচ্ছে ওকে। আমি আজ ভেঙে পড়েছি নির্বাণ। একজন বাবার কাছে নিজের কাঁধে মেয়ের লাশ বয়ে বেড়ানোর চেয়ে বড় শাস্তি কি হতে পারে? বলেই নাইম খান জেনের শিকড়ের উপর মাথা ঠেকিয়ে হু হু করে কাঁদতে লাগলেন। এক সময়ে
দাপুটে নাইম খান আজ সন্তানের শোকে কতটা অসহায় তা তার কান্নার শব্দই বলে দিচ্ছে। হঠাৎ তিনি ঝটকা দিয়ে মাথা তুললেন। চোখের জল মুছে তার দৃষ্টি এবার তীক্ষ্ণ আর প্রতিহিংসায় ভরে উঠল। নিভানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, কিন্তু আমি এত সহজে হার মানব না। সোহান চৌধুরীর সুখ আমি সইতে পারছি না। ওর ছেলে দিব্যি ঘুরে বেড়াবে আর আমার মেয়েটা মাটির নিচে বসে মরবে, তা হবে না। নিভান বাবার এই ভয়ঙ্কর রূপ দেখে শিউরে উঠল। সে রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করল, বাবা তুমি আসলে করতে কি চাইছো? তোমার মাথায় কি ঘুরছে? নাইম খান নিভানের চোখের দিকে সরাসরি তাকিয়ে হুকুমের সুরে বললেন, তোকে আজই জামিন করাবো। তোকে এই নরক থেকে বের হতে হবে এখনই। নিভান কিছুটা দ্বিধা নিয়ে মুখ খুলল। কিন্তু বাবা আমি তো। বাকিটুকু বলতে দিলেন না নাইম খান। তিনি গর্জে উঠে নিভানের কথা থামিয়ে দিলেন। কোনো কিন্তু নয় নির্বাণ, যদি তুই আজ এই জামিন কাগজে সই না করিস তবে কথা দিচ্ছি নিজের বোনের লাশের পাশে এই বাপের লাশটাও দেখবি। আর আমি চলে গেলে তোর মা তো এমনিতে মরে যাবে। এখন তুই ঠিক কর তুই কি করবি। বাবার মুখে এমন মরণপ্রাণ হুমকির কথা শুনে নিভানের কলিজাটা কেঁপে উঠল। তার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। সে আর এক মুহূর্ত দেরি না করে ব্যাকুল হয়ে বলে উঠল, না না বাবা, দোহাই লাগে তোমার, সব অলক্ষণে কথা বলো না। ঠিক আছে আমি রাজি, তুমি যা বলবে আমি তাই করব। আমি আজই বের হতে চাই। ভূত 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 ধরেছে শুভ্রকে, ও সবাইকে মেরে ফেলবে। পুরো বাড়ি যেন মাথায় তুলে ফেলেছে রাসেল। ওর আর্তচিৎকারে বাড়ির শান্ত পরিবেশ মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিলকিস চৌধুরী হন্তদন্ত হয়ে ছুটে এসে রাসেলকে থামানোর চেষ্টা করছেন। সোহান চৌধুরী আর মাহবুব চৌধুরীও মিলে ওকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু রাসেলের মুখে ওই একই বুলি। ভূত শুভ্রের ওপর নির্ঘাত কোনো শয়তানি আত্মা চেপেছে। শাহেরা চৌধুরী রাসেলের মাথায় হাত বুলিয়ে পরম মমতায় বললেন, শান্ত হও বাবা, এভাবে চিল্লাফাল্লা করো না। হয়তো তুমি ভুলভাল কিছু দেখেছো। এত সকালে ছাদে আলো আধারিতে কত কি মনে হয়। গোলমাল শুনে হৃদি, শুভ্রা, মিহি আর পাখিও ডাইনিং রুমে চলে এলো। হৃদিকে দেখেই রাসেলের চোখ দুটো যেন ভয়ে ঠিকরে বেরিয়ে আসার উপক্রম হলো। সে আরো জোরে চিৎকার করে বলতে লাগলো, আমি নিশ্চিত শুভ্রের উপর কিছু একটা ভর করেছে, না হলে এমন হওয়ার অসম্ভব। শুভ্রা বিরক্ত হয়ে বলল, কি আবুল তাবুল বলছেন রাসেল ভাইয়া? ভাইয়ার ওপর আবার কি চেপে বসবে? রাসেল এবার হাঁপাতে হাঁপাতে গড় করে সব বলতে শুরু করলো। হ্যাঁ চেপেছে। সকালে আমি যখন ছাদে গেলাম দেখি রিদি একাই দাঁড়িয়ে আছে, শুভ্র কোথাও ছিল না। তারপর আমি রিদির সাথে গল্প করছিলাম, হঠাৎ করে দেখি শুভ্র বড় কোথা থেকে যেন হুট করে উদার হলো। রিদি ছাদ থেকে নেমে যাওয়ার পর আমি যে নিচে নামতে যাব অমনি বড় আমার গেঞ্জি কলার বাঘের মতো খামচে ধরল। তারপর কর্কশ গলায় বলল, সমস্যা কি তোর? আমার বউর সাথে এভাবে আটকে লেগে আসিস কেন? মাহবুব চৌধুরী ভুরু কুঁচকে অবাক হয়ে বললেন, কি বলছিস তুই এসব? বউ? শুভ্রের বউ কোত্থেকে আসবে? ওর তো বিয়েই হয়নি। রাসেল গলার দাগটা দেখানোর চেষ্টা করে বলল, আমি জানি না। বড় চোখ তখন আগুনের মতো লাল ছিল, আবার বারবার বলছিল বউ বউ করে চিৎকার করছিল। আমি যেই বলছিলাম তুমি তো বিয়ে করোনি, বউ কোথা থেকে আসবে, অমনি বড় আমার গলা টিপে ধরলো। এত জোরে চিপে ধরেছে যে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। এটা কোনো মানুষের শক্তি ছিল না মামা, নির্ঘাত কোনো জিনভূত হবে। রাসেলের কথা শুনে হৃদি মুহূর্তের জন্য একদম স্থির হয়ে গেল। রাসেলের আতঙ্কিত চেহারা দেখে ওর আর বুঝতে বাকি নেই যে শুভ্র সত্যি এমন কাণ্ড ঘটিয়েছে। শুভ্রর মতো গম্ভীর একটা ছেলে এমন পাগলামি করেছে ভেবেই হৃদি আর হাসি চেপে রাখতে পারল না। ও হঠাৎই হা হা হো হো হি হি করে শব্দ করে হেসে উঠল। হৃদির এমন অসময়ে অট্টহাসি দেখে ডাইনিং রুমে থাকা বাড়ির বড়রা থেকে শুরু করে সবাই ওর দিকে গোল গোল চোখে তাকালো। মুহূর্তে হৃদি নিজের ভুল বুঝতে পেরে দুই হাত দিয়ে মুখ চেপে হাসি থামিয়ে দিল। হৃদির বাবা ইকবাল এহসান ভুরু কুচকে মেয়ের দিকে তাকিয়ে
গম্ভীর গলায় বললেন। কি হয়েছে রিদি, এমন অসভ্যর মতো হাসলি কেন তুই? হৃদি আমতা আমতা করে কোনো মতে হাসি চেপে পড়ল। এমনি আবু, জাস্ট একটা জোকস মনে পড়ে গিয়েছিল। রাসেল হৃদির দিকে প্রায় কান্নাকাটি করার মতো মুখ করে তাকিয়ে বলল। ইদি তুমি এটা মজা ভাবছো? আমি একটু কি করছি না, খোদার কসম বলছি। শুভ্র বুড়ো আমার সাথে ঠিক এইরকম করেছে। আমার গলা এখনো দাগ বসে আছে মনে হয়। রাসেলের কথা শেষ হওয়ার ঠিক সেই মুহূর্তেই ঘর থেকে বেরিয়ে এলো ঈশান, তুর্য আর রিফাত। তাদের সবার পিছনে পকেটে হাত দিয়ে অত্যন্ত শান্ত ভঙ্গিতে হেঁটে আসছে শুভ্র। শুভ্র ওর পরনের শার্টের হাতাটা কুনুই পর্যন্ত গুটোতে গুটোতে ডাইনিং টেবিলের কাছে গিয়ে আয়েশ করে বসল। ডাইনিং রুমের এই গম্ভীর পরিবেশ যেন ওর টেরই পায়নি। ও বিলকিস চৌধুরীর দিকে তাকিয়ে নির্বিকার গলায় বলল। চাচি, খেতে দাও তো, খুব খিদে পেয়েছে। সবাই যখন হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে আছে, তখন বিলকিস চৌধুরী শুভ্রর দিকে এগিয়ে এসে কপালে ভাঁজ ফেলে বললেন। বিলকিস চৌধুরীর কথা শুনে শুভ্র টেবিলে রাখা জগ থেকে এক গ্লাস জল ঢেলে নিল। এক ঢোক খেয়ে গ্লাসটা নামিয়ে রেখে অত্যন্ত শান্ত গলায় বলল। আসলে চাচি, হুট করে ছাদে রাসেল আমায় দেখে কেমন যেন কুকড়ে যাচ্ছিল। ও আমাকে দেখে ভয় পাচ্ছে দেখে আমার মাথায় দুষ্টুমি বুদ্ধি চাপলো। ভাবলাম আরো একটু ভয় দেখিয়ে দিই, তারপর আর কি এই পাগলামির অভিনয়টা করলাম। কিন্তু ও যে এতটা সিরিয়াসলি ভয় পেয়ে যাবে সেটা আমি গেস করতে পারিনি। শুভ্রর কথা শেষ হতে না হতেই ডাইনিং রুমে থমথমে পরিবেশটা মুহূর্তেই হালকা হয়ে গেল। ভয়ের বদলে এবার হাসির রোল পড়ল সবার মাঝে। ঈশান, তুর্য আর রিফাত তো হেসেই কুল পাচ্ছে না। রাসেল নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে বড় বড় চোখ করে শুভ্রর দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল। তার মানে তুমি আমাকে জাস্ট ভয় দেখানোর জন্য আমার সাথে এমন অদ্ভুত অভিনয় করছো? আর এই যে বউ বউ করেছিলে? শুভ্র তখন প্লেটে খাবার নিতে নিতে আর চোখে একবার রাসেলের দিকে তাকালো। ওর ঠোঁটের কোণে সে পরিচিত রহস্যময় বাঁকা হাসিটা ফুটে উঠল। সে গম্ভীর মুখে রাসেলের দিকে ইশারা করল। কাছে আসো, ভালো করে বুঝিয়ে বলছি তোমাকে। শুভ্র ডাকার ভঙ্গি দেখে রাসেলের বুকটা আবার একটু কেঁপে উঠল। ও বুঝতে পারছে না শুভ্র কি এখনো মজা করছে নাকি আসলেও কিছু বুঝতে চায়। ডাইনিং রুমের বাকিরা তখনও হাসাহাসি করছে। রাসেল যেন ভয়ে একেবারে জমে পাথর হয়ে সোফার সিটে বসে আছে। শুভ্রর কাছাকাছি যাওয়ার সাহস তো দূর, ওর দিকে তাকাতেই এখন রাসেলের বুক কাঁপছে। রাসেলের এই করুণ দশা দেখে ইমন হাসতে হাসতে প্রায় গড়িয়ে পড়ল। সে শুভ্রর দিকে তাকিয়ে ফোড়ন কাটল। বড়, তুমি এটা কি করলা? রাসেল ব্রো তো এখন মনে হয় রাতের বেলা বাথরুমে যেতেও একা বের হতে পারবে না। আর সব থেকে বড় কথা, ও এখন তোমার সামনে আসতেই জমের মতো ভয় পাচ্ছে। ইমনের কথা শুনে ডাইনিং রুমে আবার হাসির জোয়ার বয়ে গেল। সোহান চৌধুরী আর মাহবুব চৌধুরীও মুচকি হাসছেন। শুভ্র অবশ্য কারোর হাসিতে বিন্দুমাত্র কান দিল না। সে অত্যন্ত নির্বিকার মুখে নিজের প্লেটে মন দিল, যেন একটু আগে সে কিছুই বলেনি। একে একে বাড়ির সবাই ডাইনিং টেবিলে এসে আসন নিল। শুরু হলো সকালের নাস্তা। রাসেল অনেক কষ্ট সাহস সঞ্চয় করে টেবিলের একদম এক কোণে গিয়ে বসল। শুভ্র থেকে যত দূরত্ব বজায় রাখা সম্ভব ঠিক ততটাই দূরে। শুভ্র আর চোখে একবার রাসেলের কুকড়ে থাকা অবস্থার দিকে তাকালো, কিন্তু মুখ ফুটে কিছু বলল না। অঢেল টাকা আর ক্ষমতার জোরে নাইম খান শেষ পর্যন্ত নিভানকে জামিন করিয়ে আনলেন। জেলখানার পিছনে দরজা দিয়ে নিভানকে কালো স্যুট আর মুখে মাস্ক পরিয়ে বের করা হলো। অনেকটা সিনেমার অপরাধীদের মধ্যে ওকে গাড়িতে তোলা হলো, যেন কাকপক্ষীয় টের না পায় যে শহরের কুখ্যাত আসামি এখন মুক্ত। গাড়িটা শহর ছাড়িয়ে অনেকটা দূরে নির্জন একটা পাহাড়ের পাদদেশে এসে থামল। চারপাশটা একদম শুনশান। পাহাড়ের একদম শেষ মাথায় দাঁড়িয়ে নাইম খান ধীর পায়ে নিভানের দিকে এগিয়ে এলেন। বাতাসের শো শো শব্দের মাঝে তিনি গম্ভীর গলায় বললেন। তোকে আজই লন্ডনের ফ্লাইটে উঠতে হবে নির্বাণ। তোর জামিনের খবর চার হলে সিচুয়েশন কন্ট্রোলের বাইরে চলে যাবে। কিছুদিন তোকে দেশের বাইরে গা ঢাকা দিয়ে থাকতে হবে। আমি সবাই বুঝে তোকে সিগন্যাল দেবো। বর্তমান সোহান চৌধুরী তাদের গ্রামের বাড়িতে আস্তানা গড়ছে, তুই ফিরবি ঠিক সময় মতো।
নিভান ভুরু কুঁচকে বাবার দিকে তাকালো। ওর চোখে হাজারো প্রশ্ন। সে অধৈর্য হয়ে বলল, লন্ডন যাব সব বুঝলাম, কিন্তু বাবা তোমার আসল প্ল্যানটা কি? জাস্ট কাজের কথাটা বলো। নাইম খান নিভানের কাঁধে শক্ত করে হাত রাখলেন। তার চোখের মণি দুটো প্রতিহিংসায় চিকচিক করে উঠল। তিনি ফিসফিস করে বললেন, আমি চাই সোহান চৌধুরীর ধানক্ষেত গোড়া থেকে কেটে দিতে। নিভান আকাশ থেকে পড়ল। সে হতভম্ব হয়ে বলল, মানে ধান ক্ষেত কাটবে মানে? এসব কি বলছো বাবা? নাইম খান একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, সহজ শ্যাম, আমাদের ঘরে যখন চাল ডাল থাকে না, তার পকেটে টাকার অভাব, সেটা আনতে পারি না, তখন আমরা অভাবটা হাড় কাঁপানো ভাবে টের পাই। তেমনি সোহান চৌধুরীর ধান ক্ষেত আছে, আমি চাই ওটা এমনভাবে ধ্বংস করতে যাতে ওর ভেতর থেকে দুমড়ে মুচড়ে যায়, ওরাও অভাব আর হাহাকার ফিল করতে পারে। নিভান অবিশ্বাসের সুরে বলল, হোয়াট? ধান ক্ষেত ধ্বংস করবে? বাবা তুমি কি সত্যি পাগল হয়ে গেছো? নাইম খান শান্ত কিন্তু হিমশীতল গলায় বললেন, একদম না, পুরো ছকটা আগে শোন, তারপর বলিস আমি পাগল না জেনিয়াস। নিভান কৌতূহলী হয়ে বলল, আচ্ছা বলো। নাইম খান নিভানের কানের কাছে মুখ নিয়ে অত্যন্ত গোপনে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করতে হবে সবটা খুলে বললেন। পুরো নকশাটা শোনার পর নিভানের চেহারাই বদলে গেল। ওর ঠোঁটের কোণে এক পৈশাচিক আর দ্রুত হাসি ফুটে উঠল। সে মুগ্ধ চোখে বাবার দিকে তাকিয়ে বলল, ওয়া বাবা, মানতেই হচ্ছে তুমি আস্ত একটা জিনিয়াস। আমার মাথায় তো এই আইডিয়াটা আসেনি। আগে জানলে তো ওটা আমি অনেক আগেই সাকসেসফুল করে ফেলতাম। নাইম খান পকেট থেকে একটা খাম বের করে বললেন, তাড়াহুড়া করলে সব মাটি, কাজটা করতে হবে একদম নিখুঁতভাবে। এই নে তোর পাসপোর্ট আর ভিসা, তুই আজও লন্ডনে রওনা হ, সময় হলে আমি দেখে নেব। নিভান আকাশের দিকে তাকিয়ে এক পৈশাচিক তৃপ্তিতে অট্ট হাসি দিয়ে উঠল। তারপর দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, মিস্টার সাইফমান সুদ্র চৌধুরী, জাস্ট ওয়েট করো। তোর সাজানো সংসারে সব সুখ ধুলোয় মিশিয়ে দিতে আমি খুব শীঘ্রই আসছি। সকাল গড়িয়ে বিকেল নামলো। আকাশ জুড়ে এখন সিঁদুরে মেঘের মেলা আর গোধূলির আলোতে বাতাস বইতে শুরু করেছে। রোদের তপ্ত সোনা গলে গিয়ে চারিদিকে এক মায়াবী হলুদ আভা ছড়িয়ে পড়ছে। আজ সারাদিন হৃদি একটা বারের জন্য শুভ্রর সাথে কথা বলেনি। শুভ্র বেচারা কিছু একটা বলতে গিয়েও ও মুখ বাঁকিয়ে তার চোখ কপালে তুলে এমনভাবে ভেংচকি কেটে সরে গেছে যে শুভ্র আর এগোতে সাহস পায়নি। ও যতটা সম্ভব শুভ্রের ছায়াও মারিয়ে চলেনি আজ। ছাদের কোণে অযত্নে পড়ে থাকা পুরনো আর মরিচা ধরা দেওয়ালটায় বসে হৃদি মগ্ন হয়ে উপন্যাস পড়ছে। বিকালের পাগল হাওয়া ওর অবাধ্য এলোমেলো চুলগুলো গালে মুখে উড়িয়ে এনে ফেলছে। ও বিরক্ত হয়ে বারবার তা কানের পেছনে গুছছে। দিদি সবসময় উপন্যাস পড়ে না। ওর যখন মন ভীষণ খারাপ থাকে, ওর বুকের ভিতরটা হু হু করে, ঠিক তখনই ও শব্দের মায়াজালে নিজেকে হারিয়ে ফেলতে চায়। আজও পরম মনোযোগ দিয়ে হুমায়ুন আহমেদের মাতাল হাওয়া উপন্যাসের পাতায় ডুব দিয়েছে। এদিকে শুভ্রের অবস্থা একদম কেরোসিন। সারাদিন হৃদি ওকে এইভাবে পাত্তা না দিয়ে ইগনোর করছে। এটাও কিছুতেই হজম করতে পারছে না। পিত্তি জ্বলে একাকার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে দৌড়ে গিয়ে হৃদির ওই মায়াবী গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। সাহস কত ওর! শুভ্র চৌধুরীকে ইগনোর করা দুঃসাহস দেখায়। কিন্তু বুকের ভিতর অবাধ্য মনটাও শান্তিতে নেই। হৃদির সাথে কথা বলার জন্য ও ভিতর থেকে ছটফট করছে। শুভ্র বাঘের মতো খাঁচা বন্দি হয়ে ঘরের ভিতর অস্থিরে পায়চারি করছে। ঠিক সেই মুহূর্তে রিফাত গলা ছেড়ে গান গাইতে গাইতে ঘরে ঢুকলো। 30-এ দিছি পা, আর কবে বিয়ে করব? লেট করলে হবে দেরি, কবে ইস্টুপুলু করবাম। লাইনের রেস্টটুকু টেনে ঘরে ঢুকতেই শুভ্রকে ওইভাবে পাগলের মতো পায়চারি করতে দেখে রিফাত চোখ টিপে শয়তানি সুরে বলল, কিরে শালা, জ্বালায় উঠছে নাকি যে এইভাবে রুম পাইচারি করছিস? শুভ্র রক্তচক্ষু নিয়ে তাকিয়ে গর্জে উঠল, মজা করবি না একদম বলে দিচ্ছি, একটা থাপ্পড় দিয়ে দাঁতের পাটি সব ফেলে দেবো। রিফাত একদম ড্যাম কেয়ার ভাব নিয়ে বলল,
ওইটাই তোর পারবা তুমি চান্দু। আর কি চাই পারো তুমি? শুভ্র দাঁতে দাঁত চেপে গালি দিয়ে উঠল। রিফাতও পাল্টা গালি দিতেই শুরু হলো দুজনের তুমুল মারামারি আর ধস্তাধস্তি। শুভ্র দুমদাম কয়েকটা কিল ঘুষি বসিয়ে দিল রিফাতের পিঠে। রিফাত ব্যথায় কোকিয়ে উঠে গালি দিয়ে উঠল। কিছুক্ষণ ধস্তাধস্তি পর শুভ্র কোমরে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, দেখ শালা, মুড একদম ভালো নেই আমার, তোকে বলছি সামনে থেকে সরে যা।